গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অঘোরগঞ্জের ঘোরালো ব্যাপার বড় গল্পটির তৃতীয় অংশ। তল্লাটের সবাই জানে যে প্রেতসিদ্ধ বগলাপতির দুটো দোহাতি ভূত আছে। একজনের নাম গানা, আরেকজনের নাম বাজনা। সবাই এও জানে যে ভূত দুটো একটু বাউন্ডুলে স্বভাবে। তারা খুবই বেড়াতে ভালোবাসে এবং মাঝে মাঝেই তারা বগলাপতিকে না জানিয়েই হাওয়া হয়ে যায়। আর বগলাপতি তখন বিদ্যেধরী নদীর ধারের সাধন পীঠ ছেড়ে টর্চ হাতে তাদের খুঁজতে বেরোন। লালমোহনবাবু বগলাপতিকে টর্চ হাতে ভূত খুঁজতে দেখে খুব ভালো মানুষের মতো বললেন, আচ্ছা বগলাদা, ভূত খুঁজতে টর্চ লাগে কিসে? আমি তো টর্চ ছাড়াই অন্ধকারে দিব্যি ভূত দেখতে পাই। বগলাপতি অবাক হয়ে বললেন, তুমি ভূত দেখো নাকি? প্রায় দেখি। ষষ্ঠীতলায় এই তো সেদিন মুকুন্দকে দেখলুম বসে বসে কি যেন ভাবছে। পীর বাবার থানের পাশে কদম গাছের নিচে নিশাপতি আর তার বউ লতাকেও দেখি হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে। নীলকুঠি মাঠে তো প্রায় যোগেশ পালোয়ানকে দেখা যায়। কই, কখনো বলনি তো? আমি তো ভাবি আমার মতো অন্য সবাই দেখতে পায়, আমাদের মতো ওরাও গায়ে থাকে, এ তো আর নতুন কথা কিছু নয়। কিন্তু কথা হলো অন্ধকারে তাদের বেশ স্পষ্ট দেখা যায়, টর্চের দরকার হয় না। ভূতটা টর্চের জন্য নয় রে, সাপ কপের জন্য। তা তুমি সত্যি ভূত দেখতে পাও না অন্য সবার মতো ইয়ার কি মারছ? লালমোহন ভোরকে গিয়ে বললে, ইয়ার কি? না, তুমি অবশ্য সেরকম মানুষ নও। তা তোমার ভূতগুলোকে একবার দেখাতে পারবে? লালমোহন তাড়াতাড়ি বললেন, তারা আমার ভূত হতে যাবে কেন? তারা গায়ের ভূত, সকলের ভূত। দেখা শক্ত কিছু নয়, সময় মতো ঠিক জায়গায় গেলেই দিব্যি দেখতে পাবে। না না, আমার একা যাওয়াটা ঠিক হবে না। তারা হয়তো আমাকে দেখে ভড়কে যাবে, ভাববে গান বাজনার মতো আমিও তাদের ধরে মন্ত্র দিয়ে আটকে রাখবো। তাও বেশি ঠিক, আপনাকে জ্যান্ত মানুষই ভয় খায়, ভূতেদের তো কথাই নেই। ঠিক আছে, আমি নিয়ে গিয়ে দেখিয়ে দেব কোন আড়াল থেকে। দিও। আর কথাটা আবার পাঁচ কান করো না যেন। আগে না, সবাই তো জানে আমি বোকা, তাই কাউকে কিছু বলে লাভ হয় না মশাই। কেউ আমার কথা ধর্তব্যের মধ্যেই নেয় না। বোকা হতে যাবে কেন তুমি? তুমি হলে সোজা সরল মানুষ। গায়ের লোকের স্বভাবই হলো ধোলোকে কালো দেখা। এই আমাকেও তো কত লোক ভণ্ড, জালি, জোচ্চোর বলে। ওসবকে আমি গায়ে মাখি? ওসব নিয়ে তুমি মন খারাপ করো না। লালমোহন এক গাল হেসে বলল, মন খারাপ হবে কোন দুঃখে? আমি যে সত্যি ভারী বোকা, আর বোকা হয়ে সুখ আছে মশাই। তাই নাকি? কিরকম? দোষ ঘাট করে ফেললো লোকে ক্ষমা ঘেন্না করে দেয় কিনা? বটে। এই তো সেদিন বন বিহারী বাবুর আড্ডায় পেটের চর্বি নিয়ে কথা হচ্ছিল। শেষে সাব্যস্ত হলো পেটের চর্বি হওয়া মোটেই ভালো নয়, ওতে শরীর ভারী দুর্বল হয়ে পড়ে। তা কথাটা সেই থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। গত বৃহস্পতিবার মগনের দোকানে পাশ দিয়ে যাওয়ার সময় দেখি
গোপাল গুচ্ছাইত তার দল বল নিয়ে বসে চা খাচ্ছে। হঠাৎ হঠাৎ মনে হলো গোপালের যেন বেশ একটু ভুঁড়ি হয়েছে। তখন ভাবলাম সন্ধ্যা গুন্ডাদের পেটে চর্বি হলে তো সর্বনাশ, শরীর দুর্বল হলে গুন্ডামি করবে কিসের জোরে? গোপালের সত্যি ভুঁড়ি হয়েছে নাকি লুঙ্গির গিট উঁচু হয়ে আছে সেটা পরখ করার জন্য কাছে গিয়ে ভুঁড়িটায় একটা খাবলা দিলাম। কে জানতো মশাই যে গোপালের অমন কাতু কুতু আছে। খাবলা দিতেই বাপরে বলে চেয়ার গেলাস উল্টে গাঁ গাঁ করে চেঁচাতে লাগলো। তার দলের লোকেরা এসে আমাকে চেপে ধরতেই আমি চি চি করে বললাম, গোপাল বাবুর পেটে চর্বি হয়েছে কিনা দেখছিলাম। গোপাল গুচ্ছাইত কিন্তু রাগ করল না, সবাইকে বলল, লালুবাবু বোকা শোকা লোক, সবাই জানে, ছেড়ে দে, মারধর করিস না। আসুন লালুবাবু, চা খান। পেটে চর্বির কথা বলে ভালো করেছেন, আবার ব্যায়াম শুরু করতে হবে। আমার পেটে একটু চর্বি হয়েছে। তোমার সাহস আছে হে লালমোহন, গোপাল গুন্ডাকে ঘাতুকুতু দেওয়া যাত্রার কম্য নয়। পশুপতি টাটের বাড়িতে সেদিন সন্ধেবেলায় বসে আছি, হঠাৎ চারটে মুষ্কো চেহারার লোক হাতে রড বোজালি পাইপ গান নিয়ে ঘরে ঢুকে বললে, যা আছে চটপট দিয়ে দিন, আমরা ডাকাতি করতে এসেছি, হাতে একদম সময় নেই। আরও 4 বাড়ি ডাকাতি করতে যেতে হবে, জলদি করুন। ডাকাত দিকে পশুপতিবাবু আ আ করে উঠলেন বটে, কিন্তু আমার বেশ আহ্লাদ হলো। জীবনে কখনো ডাকাতি দেখিনি কি না। দেখলে নাকি? আগে দেখলাম বই কি, ডাকাতদের পিছু পিছু ঘুরে ঘুরে দিব্যি দেখলুম। তু চোখ সার্থক। ডাকাতরা একটা পাকার পেন ফেলে যাচ্ছিল, সেটা ধরিয়ে দিলুম। একটা লক্ষ্মীর ঘটও দেখিয়ে দিলুম। শেষে যাওয়ার সময় কার হাত থেকে যেন 2টো কাঁচা টাকা পড়ে গিয়েছিল, কুড়িয়ে নিয়ে কপালে ঠেকিয়ে সর্দারের হাতে দিয়ে দিলুম। তাতে পশুপতিবাবুর কি রাগ আমার ওপর, এই মারেন কি সেই মারেন। ঘরশত্রু বিভীষণ, ডাকাতের চর, মিটমিটে ভাম, কত কি বললেন। শেষমেশ পাড়ার লোক এসে তাকে ঠান্ডা করে বোঝালো যে লালুবাবু যে বোকা তা কে না জানে বলুন। বোকা লোকেরা অন্যরকম হলেই ভয়ের কথা। তবু পশুপতি টাটের রাগ কমে না, কেবল বলছিলেন, সবই তো গেল, শুধু 2টো টাকা পড়েছিল, সেটা না হয় ঘর বলে থাকতো, তাও তাও ওই আহম্মকের জন্য গেল। না না, মাত্র 2টো টাকার জন্য পশুপতির ওইরকম করা উচিত হয়নি। হ্যাঁ, পরে অবশ্য ঠান্ডা হয়ে তিনি চাও খাইয়েছেন। তাই বলছিলুম, বোকা হওয়ার কিছু সুবিধেও আছে মশাই। তাই দেখছি। তা এসো, আমার সাধন পিঠে একটু বসে যাও। এক ভক্ত 1 ছড়া কলা দিয়ে গেছে, 2টো কলা খেয়ে দেখবে চলো। বগলাপতির সাধন পীঠ বেশ নিরিবিলি জায়গা, সামনেই বিদ্যেধরীর ঘাট, গোটা কয়েক বট গাছ আছে, কাছেই শ্মশান। বগলাপতির একখানা কুটির আছে, আঙিনায় একখানা পাথর বাঁধানো বেদি। এত রাতে বগলাপতির ভক্তরা কেউ থাকে না, কিন্তু ধুনির আলোয় দেখা গেল বেদির সামনে ধুতি আর শার্ট পরা একজন লোক বসে আছে।
তাকে দেখে বগলাপতি ভারী খুশি হয়ে বললেন, কামাক্কা নাকি রে? বহুদিন পর দেখা, তা এত রাতে কি মনে করে? শিরিঙ্গে চেহারার হাড় গিলে লোকটা কাচুমাচু মুখ করে বিরস গলায় বলল, কামাক্কা নয় মশাই, আমার নাম বৃন্দাবন। বগলাপতি খানিকক্ষণ হাঁ করে চেয়ে থেকে বললে, বৃন্দাবন? বৃন্দাবনটা আবার কে? স্পষ্ট দেখছে সামনে কামাক্কা বসে আছে, আর বলছিস তুই বৃন্দাবন? আমার চোখে চালসও ধরেনি, আর ভীমরতিও হয়নি। আগে আমি নির্জর বৃন্দাবনই বটে, আপনার ভুল হচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বগলাপতি বেদির উপর পাতা কুটকুটে কম্বলের আসনে আসন পিড়ি হয়ে বসে বললেন, কামাক্কা হলো নীল পর্বতে, প্রাগ জ্যোতিষপুরের কাছে, আর বৃন্দাবন হলো সেই উত্তরাখণ্ডে, হস্তিনাপুর না কি যেন নাম জায়গাটার, তার কাছে। তা কামাক্কা ছেড়ে তুই বৃন্দাবন গালি হলি কবে? জামার তলায় কোমরে পেঁচানো গামছা খালা খুলে এনে লোকটা মুখ মুছে বলল, কারণ আছে, আমার বড় বিপদ। আমি হলাম চোর, এতমপুরের বৃন্দাবন ঘোষ। দেখ কামাক্কা, তুই যদি বৃন্দাবন হোস, তবে আমিও গান্ধীজি। যদি ভেবে থাকিস যে বুড়ো বয়সে আমার স্মৃতিভ্রংশ হয়েছে, তাহলে ভুল করবি, কারণ আমি বুড়ো হইনি। মাত্র 48 বছর বয়সে বুড়ো হওয়া শক্ত। পাশ থেকে লালমোহনবাবু অত্যন্ত উদ্বেগের গলায় বলে উঠলেন, গেল হপ্তায় যে বললেন 56। বলেছি নাকি? ওরে বাপু, আত্মার বয়স হয় না, সে বুড়ো হয় না, মরেও না, জন্মায়ও না। নৈনং ছিদ্যন্তি শাস্ত্রাণি, নৈনং দহতি পাবক। মানে জানো? ওর মানে হচ্ছে আত্মা অজয় অমর, তার 48ই বাকি আর 56ই বাকি। লালমোহনবাবু ভারী অবাক হয়ে বললেন, তাহলে এই লোকটার বৃন্দাবন হতে আটকাচ্ছে কিসে? আত্মার বৃন্দাবনই বাকি, কামাক্ষাই বাকি। আটকায় হে আটকায়, আইনে আটকায়। হাড় গেলে লোকটা বলল, আমি কামাক্ষা না হলে বৃন্দাবন হলে কার কি ক্ষতি হচ্ছে বলুন তো? দুনিয়া তো আর উল্টে যাচ্ছে না, চন্দ্রসূর্য উল্টো বাগে উঠবে না। বগলাপতি নিমিলিত চোখে চেয়ে বললেন, অত বড় বড় কাণ্ড হলেও ছোটোখাটো ফ্যাকড়া তো বাঁধতে পারে। তা হ্যাঁ রে কামাক্কা, চুরি টুরি করে ফেরার হয়েছিস নাকি খুন খারাপি করে এসেছিস? কামাক্ষা ওরফে বৃন্দাবন অত্যন্ত উত্তেজিত গলায় বলে উঠল, খুন আমি করতে যাব কেন? করলো তো বাটু পরিহারের লোক। বগলাপতি একটা শ্বাস ফেলে বললে, তাই বল, তাহলে খুন একটা হয়েছে। লোকটা কিছুক্ষণ ঘুম মেরে মাথা নিচু করে বসে রইল, তারপর মুখ তুলে কাঁদো কাঁদো গলায় বলল, আমার যে বড় বিপদ বগলা দাদা। খোলসা হ কামাক্ষা, খোলসা হ। কথা যত চেপে রাখবি তত মুশকিলে পড়বি। কোনটা হলো কে? আগে তা জানি না, ফর্সা মতো একটা লোক, লম্বা পানা। নিজের চোখে দেখলি? দেখার ইচ্ছে ছিল না দাদা, তবে দুপুরে নদীর ধারে মাঠে গরু বাঁধতে গিয়ে দেখি দুটি মুনিশগঞ্জের লোক আর একটা লোককে মাটিতে ফেলে গলা টিপে মারছে। লালমোহনবাবু চুকচুক করে একটা আফসোসের শব্দ করে বললে, নিজের চোখে একটা খুন দেখবো বলে কতকালের ইচ্ছে আমার। ডাকাতি দেখা হয়ে গিয়েছে, এখন একটা খুন দেখতে পেলেই। কামাক্ষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
সে স্বাদ আমারও ছিল মশাই, কিন্তু এ খুনটা দেখার পর সে স্বাদ ঘুচে গেছে। এখন নিজে কবে খুন হয়ে যাই সেই ভয়ে মরছি। বগলাপতি বিরক্ত হয়ে পড়ল। অন্য লোকে খুন হলে বলে তোর বিপদ কিসের? তুই খুন হবি কেন? আমি যে খুনের সাক্ষী, তারা আমাকেও চিনে রেখেছে। বগলাপতি মাথা নেড়ে হতাশ গলায় বললেন, কেন যে খুন টুনগুলো দেখতে যাস কে জানে বাবা। খুন কি দেখার জিনিস? এ তো আর থিয়েটার বায়োস্কোপ নয়। তা খুনিগুলো কি তোকে শাসিয়েছে নাকি? মাথা নেড়ে কামাখ্যা বলল, না, বরং দুর্বুদ্ধির বসে আমি একটা কাঁচা কাজ করে ফেলেছি। কি কাজ? ভাবলুম মতিলালের জমিটা বায়না করে রেখেছি, টাকার জোগান নেই বলে রেজিস্ট্রি হচ্ছে না। তা এই মৌকায় পেয়ে খুনিগুলোর কাছ থেকে কিছু ঝেপে নি। খুন হওয়া লোকটার গলায় সোনার চেন, হাতে হীরের আংটি, পকেটে পুরুষ্টু মানি ব্যাগ দেখে লোভ সামলাতে পারিনি। ফস করে 1000 টাকা চেয়ে বসলাম। শাস্ত্রেই আছে, বর্বরস্য ধনক্ষয়ং। বলিস কি? তুই তো ডাকাত, টাকাও খেয়েছিস? না দাদা, বলল তারা বাটু পরিহারের লোক, তার হুকুম না হলে টাকা দিতে পারবে না। শুনেই তো আমার হাত পা সিটিয়ে গেল, কেঁপে কেঁপে অস্থির। বাটুর কানে যদি কথাটা ওঠে তাহলে আমার কি দশা হবে বুঝতে পারছেন। বগলাপতি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এ আর বোঝা শক্ত কি? শুনেছি বাটু মানুষকে বেশি কষ্ট দেয় না, কচ করে মুন্ডুখানা নামিয়ে দেয়। লোকটা ডুকরে কেঁদে উঠে বলল, আপনি যোগী পুরুষ দাদা, আমার প্রাণটা রক্ষে করুন। বাটু পরিহারের কাছে টাকা চেয়েছি, এত বড় আসপদ্দা সে কি সহ্য করবে? আমার বউ বলেছে, তুমি যে কাণ্ড করেছ তাতে সর্বনাশ হবে। বাটু ঘর বালি জ্বালিয়ে দিয়ে যাবে, তুমি বরং ফেরার হয়ে যাও। কিন্তু কিন্তু কি করে ফেরার হতে হয় তাও তো জানি না, তাই আপনার কাছে আসা। নাম ধাম পাল্টেছি বটে, কিন্তু কেউ বিশ্বাস করছে না। আমি চর, হেতমপুরের বৃন্দাবন ঘর শুনে সবাই হাসছে। আপনি বিশুদ্ধ মানুষ, আমায় একটা উপকার করুন। বগলাপতি গম্ভীর হয়ে বললেন, প্রেত সিদ্ধ কি আর এমনি এমনি হওয়া যায় রে? অনেক মেহনত লাগে, খরচাপাতিও আছে। তার উপর তুই বাটু পরিহারের কোপে পড়েছিস, তোকে লুকিয়ে রাখার বিপদ আছে। সব দিক কি বিচার বিবেচনা করলে খরচা বড় কম হবে না রে। কোমরে পেঁচানো লম্বা গোঁজ বের করে টাকা গুনতে গুনতে কামাখ্যা বলল, এই 500 টাকা রাখুন, পরে দেখা যাবে। বগলাপতি উদাস গলায় বললেন, তা হ্যাঁ রে কামাখ্যা, আমি তো বাজার হাটে যাই না, তাই দরদামও জানি না। তা মানুষের প্রাণের দাম এখন কত করে যাচ্ছে তার খবর রাখিস? লালমোহনবাবু বলে উঠলেন, সকলের প্রাণের দাম তো এক নয় দাদা। ল্যাংড়া আমের যা দাম, ফজলি তো আর তা নয়। বগলাপতি একটা দীর্ঘশ্বাস ফেলে পড়লেন, যার 10খানা গা জুড়ে ফলাও সুদের কারবার, যার 1খানা মাছের আড়ত আর 2খানা চালু দোকান আছে, তার প্রাণের দাম কত হবে বলে তোমার মনে হয় হে লালমোহন? হিসেব করতে হবে বগলা দাদা, দরটা চড়া হবে বলে মনে হয়।
আমারও তাই মনে হচ্ছে। তাই বলছি, এখানে তোর সুবিধে হবে না রে কামাখ্যা। তুই বরং কোনো সস্তা গন্ডা জায়গা খুঁজে দেখ। এ হলো সাধনপীঠ। স্বয়ং শিব ত্রিশূল হাতে সারা রাত ওই ধূত্র গাছের তলায় চেপে বসে থাকেন। আমার গানা ভূত ওই উত্তর পশ্চিম দিকটায় টইল দেয়, বাজনা ভূত সামলায় পূব আর দক্ষিণ দিক। গোটা চত্বর মন্তর দিয়ে বন্ধন করা থাকে, মা ছিটিও করলে আসতে পারে না। তোর মতো মহাজনের প্রাণের দাম বাবদ 500 টাকা নিয়েছি শুনলে শিব ঠাকুর কি আর আমার মুখ দর্শন করবে রে? নাকি গান বাজনাই আমাকে ভক্তি শ্রদ্ধা করবে? নাকি মন্ত্রেরই আর জোর থাকবে? তখন বাটু এসে খাঁড়া হাতে দাঁড়ালে আটকাবে কে বাপ? আমার সাধন পিঠে যে রক্ত গঙ্গা বইবে। লালমোহনবাবু অত্যন্ত উদ্বেগের গলায় বললেন, বাটুর কি বন্দুক পিস্তল নেই? খাঁড়া দিয়ে লোকের গলা কাটা, ওটা কিরকম ব্যবহার? জি জি, রক্তারক্তি কাণ্ড তো বড় কাজ। তার চেয়ে গুলি টুলি অনেক ভালো, সাহেবি কেতার জিনিস। অমন রক্তের টক্তের ব্যাপার নেই, মরে অসুখ। 5 জনকে বুক ফুলিয়ে বলা যায় যে গুলি খেয়ে মরেছি। কি বলেন বগলা দাদা? বগলাপতি কথাটার জবাব দিলেন না। একটু ধ্যানের মতো ভাব এলো বোধ হয়। কামাক্কা গেঁজে খুলে আরও 500 টাকা বের করে বলল, আমার মতো মনীষীর প্রাণের আর কটা টাকাই বা দাম? মশা মাছি বই তো নই। সেদিন হরিসভার পরাণ ঠাকুর বলেছিলেন বটে যে প্রাণ অতি বায়বীয় জিনিস, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, আকৃতি ওজন কিছুই নেই। তাও ওইরকম হালকা পলকা জিনিসের দাম যে হঠাৎ আজ এত ঠেলে উঠবে তাকে জানতো। তাই 1000 টাকায় কি হবে মশাই? নাকি নয়নপুরে ভাইয়ের বাড়ি রওনা দেবে? একটু শটান হয়ে বগলাপতি চোখ খুলে বললেন, আহা, আমরা আপনজনেরা থাকতে ভাই কেন? বিপদে পড়ে এসেছিস, ফেলি কি করে? নমস্কার। এর পরের অংশ পরের বারে।